মার্ডার করার জন্য এসেছিলেন। আমি আবার যাব, বলে যাব কখন যাচ্ছি, কোথায় যাচ্ছি। যদি বাপের বেটা হন তো ছুঁয়ে দেখুন। আমি মৃত্যুকে একদম কাছে থেকে দেখলাম, আমি দেখতে পেলাম মৃত্যু, কিন্তু দেখার পরেও বুঝলাম না, রাখে হরি তো মারে কে। হঠাৎ আমি শুনছি মার 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 মার, সালা মার্ডার কর, মার মার, অ্যাটাক অ্যাটাক অ্যাটাক, মার মার, খুন করে দে সালা গো, মার মার মার, এ সালা কাফের, মার সালা মার, গুন্ডা হয় মদন মিত্র, গুন্ডা 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 মার। মকসুদ হাতে একটা এত বড় সেই গুপ্তি বলে গুপ্তি, কাউর হাতে রাইফেল, কাউর হাতে ছুরি নিয়ে আমার দিকে দৌড়ে আসছে। প্রায় 20-25 জন ভদ্রমহিলা ওই বাড়ি থেকে বেরিয়েছে, আমাদের হাত ধরে টেনে ওপরের একটা চোরা কুটুরি ঘরে সব আলো নিভিয়ে দিয়ে বলছে চুপ করুন, আমরা আছি। মদন মিত্র কামারহাটির তৃণমূল বিধায়ক। তৃণমূলের এই ভরাডুবির মরা বাজারেও যে কয়েকজন বিধায়ক কিছুটা নিজের ক্যারিশমা থেকে শেষ পর্যন্ত জিতে আসতে পেরেছিলেন, তাদের মধ্যে অন্যতম হলেন এই মদন মিত্র। গতকাল রাতে তাঁরই বিধানসভা এলাকা কামারহাটিতে একদল দুষ্কৃতী বলুন, হুলিগান বলুন বা যাই বলুন না কেন, তারা মদন মিত্র ও তার গাড়ির ওপর হামলা চালায়। সেই ছবি আপনারা দেখলেন, সোশ্যাল মিডিয়াতে এই ছবি ভাইরাল। এবং এই ঘটনার পর মদন মিত্র কোনো ক্রমে প্রাণে বেঁচে আসেন বলে তিনি দাবি করছেন। তার বক্তব্য, তার উপর প্রাণঘাতী হামলা হয়েছিল, অর্থাৎ তাকে খুন করার চেষ্টা করা হয়েছিল। তারপর তিনি সোশ্যাল মিডিয়াতে গোটা ঘটনা, এই ভয়ঙ্কর হাড়হিম করা গোটা ঘটনার বিবরণ দিয়েছেন। সেই জায়গা থেকে খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, মদন মিত্রের ওপর কারা এই হামলা চালাও? মদন মিত্র যখন ঘটনার বিবরণ দিচ্ছিলেন তখন তিনি নিজেই ব্যাখ্যা দিয়েছেন আসলে কারা ছিল এই দুষ্কৃতীদের দলে, এবং বেশ কয়েকজনকে তিনি চিনতে পেরেছেন, তাদের নামও বলেছেন যে নামগুলো শুনলে আপনারা চমকে উঠবেন, আঁতকে উঠবেন। কেন চমকে উঠবেন, আঁতকে উঠবেন? মদন মিত্র সেই বক্তব্য আমি শোনাবো, তিনি নিজেই যখন নামগুলো বলবেন তখন বুঝতে পারবেন এরা আসলে কারা। আমি আসবো, বিস্তারিত ঘটনায় আসবো, কারা হামলা চালালো, কেন হামলা হলো, ঘটনা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে, মদন মিত্র মুখ থেকেই আপনারা সেটা শুনবেন। কিন্তু তার আগে আমি মদন মিত্র সম্পর্কে কিছু বলি, যেটা আপনারা অনেকেই জানেন। মদন মিত্র হলো তৃণমূলের সেই নেতা যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের, মানে বাম জমানায়, সিপিএম জমানার আন্দোলনের প্রথম দিনের সঙ্গী এবং বলা যায় ছায়া সঙ্গী। বাম জমানায় মমতা বন্দ্যোপাধ্যায়ের গণ আন্দোলনের তার ঘনিষ্ঠ বৃত্তের মধ্যে যে কয়েকজন ছিলেন, তার মধ্যে মদন মিত্র নামটি একেবারে উপরের সারিতে থাকবে। সেই মদন মিত্র রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর 2011 সালে যখন তৃণমূল সরকার গঠন করলো, তাকে যোগ্য সম্মান দিয়ে দুটি গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পরিবহন দপ্তর এবং ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তর। বেশ ভালোই চলছিল, কিন্তু আচমকা ছন্দ পতন মূল স্রোত থেকে, অর্থাৎ তৃণমূল ও রাজ্য সরকারের, মানে তৎকালীন রাজ্য সরকারের মূল স্রোত থেকে হঠাৎ হারিয়ে যান মদন মিত্র। তার সমস্ত মন্ত্রিত্ব চলে যায়, শুধুমাত্র একজন বিধায়ক হিসাবে তার এলাকার মধ্যেই তিনি সীমাবদ্ধ ছিলেন, এবং বিধায়ক হিসাবে তিনি কামারহাটি এলাকায় তার কাজকর্ম চালাচ্ছিলেন বেশ কয়েক বছর ধরে। এমনকি 2026 যে শেষ নির্বাচন হলো, সেখানেও কিন্তু মদন মিত্রকে তার এলাকাতেই সীমাবদ্ধ থাকতে দেখা গিয়েছে। এবং ওই যে বলছিলাম, কোনো এক অজানা কারণে মদন মিত্র দলের মধ্যে যখন কোণঠাসা, একজন সামান্য বিধায়ক মাত্র, তখন তিনি ওই সোশ্যাল মিডিয়া রিল করতেন, সোশ্যাল মিডিয়া খুব অ্যাক্টিভ থাকতেন, তার বক্তব্য, রঙিন নেতা তো, সব কিছুই খুব ভাইরাল হতো, এই সব নিয়েই মোটামুটি মদন মিত্র থাকতেন। তো 2026 শেষ নির্বাচন, রাজ্যে ফের একবার রাজনৈতিক পালাবদল, শাসক থেকে এখন বিরোধীতে তৃণমূল কংগ্রেস। তো তৃণমূলের এই বিপর্যয়ের বাজারেও নিজের কামারহাটি কেন্দ্রটি কিন্তু ধরে রেখেছিলেন মদন মিত্র। ফলে খুব স্বাভাবিকভাবেই তৃণমূলে যখন ডামাডোল চলছে এবং তখন তিনি তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আনুগত্য দেখাচ্ছেন, সেই জায়গা থেকে মদন মিত্রের গুরুত্ব আবার বেড়ে যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বিভিন্ন বৈঠকে যখন দলের সো কল্ড
ভিভিআইপি নেতারা বা বিধায়করা বা সাংসদরা অ্যাভয়েড করে যাচ্ছেন, এড়িয়ে যাচ্ছেন, আসছেন না, তখন কিন্তু মদন মিত্র ভোট পরবর্তী সময় বিপর্যয়ের বাজারে মমতা বন্দ্যোপাধ্যায় ডাকা প্রত্যেকটি বৈঠকে তিনি হাজির ছিলেন। এরই মাঝে গতকাল যেমনটি বলছিলাম, গতকাল রাতে তিনি তার বিধানসভা কামারহাটি চত্বরে গিয়েছিলেন। তার কাছে খবর ছিল তার দলের কিছু কর্মী সমর্থক আক্রান্ত হচ্ছেন, তাদের বাড়ি বাড়ি তিনি খোঁজ খবর নিতে গতকাল তিনি গিয়েছিলেন। তখনই তার ওপর এই হামলা চলে, যেটাকে মদন মিত্র নিজেই বলছেন কোড আনকোড প্রাণঘাতী হামলা। তিনি মৃত্যুকে খুব সামনে থেকে দেখেছেন এবং মদন মিত্রর দাবি তাকে প্রাণে মারার জন্যই এই হামলা চালানো হয়েছিল। কিন্তু বারবার প্রশ্ন উঠছে কারাই হামলা চালালো? রাজ্যের শাসন ক্ষমতায় আসা বিজেপি। এখানটাই কিন্তু একটু কন্ট্রোভার্সি হয়ে যাচ্ছে এবং সেটা মদনদার বক্তব্যতেই হয়ে যাচ্ছে। মদন মিত্র তার বক্তব্যে যখন ঘটনার এই হাড়হিম ঘটনার বিবরণ দিচ্ছিলেন, তখন তার বক্তব্যে বেশ কিছু তাৎপর্যপূর্ণ বিষয় উঠে আসে। তিনি এমন কয়েকজনকে চিনতে পেরেছিলেন যারা গত 4 মে ফলাফল ঘোষণার সময় মানে কাউন্টিংয়ের দিন তার সঙ্গেই ছিলেন, হয়তো কেউ কেউ তার পোলিং এজেন্টও ছিলেন এবং ভোটের আগেই এদের মধ্যে কেউ কেউ তার হয়েই প্রচার করেছিলেন। মদন মিত্রর অত্যন্ত ঘনিষ্ঠের মধ্যেই তারা ছিলেন। অর্থাৎ মদন মিত্রের ওপর হামলা চালিয়েছে কোড আনকোড যাদেরকে বলা হচ্ছে হঠাৎ বিজেপি। অর্থাৎ 4 তারিখ দুপুর 12টার পর যারা হাওয়া বুঝে গেরুয়া আবির মেখে জার্সি বদল করেছিলেন নিজেদের পিঠ বাঁচাতে, এখন তারা কত বড় বিজেপি প্রমাণ করতে এই কাণ্ডটি ঘটিয়েছেন। এবং মদন মিত্র তার বক্তব্যের মধ্যে দিয়ে কিন্তু সেই বিষয়টাই তুলে ধরেছেন, কারণ তিনি এমন কয়েকজনকে দেখেছেন এই হামলা চালাতে যারা এই কিছুদিন আগে পর্যন্ত মদন মিত্রের সঙ্গেই ছিলেন। তো দর্শক বন্ধুরা, কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের ওপর এই হামলা হাড়হিম করা ঘটনার বাকি বিবরণটা তার নিজের মুখ থেকেই শুনে নিন। মার্ডার করার জন্য এসেছিলেন। আমি আবার যাব, বলে যাব কখন যাচ্ছি, কোথায় যাচ্ছি। যদি বাপের বেটা হন তো ছুঁয়ে দেখুন। আমি জিজ্ঞেস করছি কাদের কাদের বাড়িতে হামলা হচ্ছে, আমায় নামগুলো দে, আজকে যা হবার হবে আমি তাদের বাড়িতে যাব। তখন 9টা 10। এই সময় দুটো ছেলে দৌড়তে দৌড়তে এসে বলল, দাদা পরিস্থিতি খুব খারাপ, আপনি বেরিয়ে যান। আমি কেন, কি হয়েছে? বলছে প্রায় 1-150 ছেলে মোটর বাইক নিয়ে একেবারে গুন্ডা জয় শ্রীরাম বলতে বলতে মাথায় ফেটটি বেঁধে চোখ মুখ ঢাকা এতটা, ভাব তোরা সব ভয়ে মরে যাচ্ছিস। বলে না দাদা, ওরা ওই মোড়ের মাথা থেকে আবার ফিরে এলো, যা দেখছি। নিয়ে আমরা কথা বলছি। 150 ছেলে হাতে রিভলভার, সোড, ছুরি, লোহার রড, মোটা মোটা ডান্ডা, এবং তারা প্রত্যেকে অ্যান্টি সোশ্যাল। জয় শ্রীরাম বলছে, বিজেপি জিন্দাবাদ বলছে, স্লোগান দিচ্ছে বিজেপির। কে আছে ওখানে? বললো দাদা আপনার সব থেকে প্রিয় ছেলে, আপনি যে আপনাকে হাতে বাড়িতে মাংস দিয়ে আসতো, যে আনোয়ারের বাড়িতে আপনি খেতে যেতেন, এই যারা খাবার সাপ্লাই করত, সেই মকসুদ দাঁড়িয়ে আছে। আর মকসুদকে তো আমি বাঁচিয়ে রেখেছি, তো কবে গুলিকে মরে যাওয়ার কথা। বলে হ্যাঁ মকসুদ আছে, তার সঙ্গে বিকাশ বলে একটা হিন্দু ছেলে, তবরেজ আছে, আর দিলসাদ আছে, আরো অনেক ছেলে রয়েছে যাদের আমরা অন্ধকারে চিনতে পারছি না। এবার ভুল বলুন ঠিক বলুন, আমি কি করলাম জানেন? আমি বেরিয়ে পড়লাম। আমি যেখানে বসে আছি আমার থেকে 50 মিটার ম্যাক্সিমাম 70 মিটার দূরে গুটগুটে অন্ধকারের মধ্যে বহু লোক দাঁড়িয়ে আছে। আমি চিৎকার করে বললাম, এই মকসুদ শোন। এগিয়ে গিয়ে দেখছি সামনে মকসুদ দাঁড়িয়ে। এই মকসুদ শোন, কি ব্যাপার তোরা এরকম গুন্ডার মতো এখানে এতগুলো সব লোক, কি ব্যাপার, কি হলো, আনোয়ার কি করছে, আনোয়ার কোথায়? তখন আমি দেখছি মকসুদ থরথর করে কাঁপছে, সোয়েটিং হচ্ছে, আর দাঁড়াতে পারছে না, মানে এত মদ খেয়েছে। বিশ্বাস করুন কোত্থেকে জোর হলো আমি জানি না, আমি ওর হাতটা ধরলাম, চেপে বললাম, তোর অ্যাটিটিউড আমার ভালো লাগছে না, কোনো নোংরা গুন্ডামি করতে যাচ্ছিস, মকসুদ বি কেয়ারফুল। না দাদা। তখন আমি এইবার যখন মকসুদকে আমি ওই
হাতটা ছেড়ে দিলাম এবং যা এখান থেকে বলে আমি আমার কাউন্সিলর আপ্পাকে বলেছি চল আমরা আবার বসি বলে আমি ঘুরেছি। হঠাৎ আমি শুনছি মার 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 সালা, মার্ডার কর, মার মার, অ্যাটাক অ্যাটাক অ্যাটাক, মার মার, খুন করে দে সালা গো, মার মার মার, এ সালা কাফের, মার সালা মার, গুন্ডা হয় মদন মিত্র, গুন্ডা 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 মার। তখন আমি ঘুরে দেখছি মকসুদ হাতে একটা এত বড় সেই গুপ্তি বলে গুপ্তি, কাউর হাতে রাইফেল, কাউর হাতে ছুরি নিয়ে আমার দিকে দৌড়ে আসছে। ওদের এই গুন্ডামি দেখে সঙ্গে সঙ্গে গাড়িটা স্টার্ট করেছে আমার ড্রাইভার, ওর নাম নাসিম, বেচারি খুব মার খেয়েছে। আমি দেখছি প্রায় 20-25 জন ভদ্রমহিলা ওই বাড়ি থেকে বেরিয়েছে, আমাদের হাত ধরে টেনে ওপরের একটা চোরা কুটুরি ঘরে সব আলো নিভিয়ে দিয়ে বলছে চুপ করুন, আমরা আছি, ঘাবড়াবার কিছু নেই, আমরা আছি। তখন আমি বাইরে শুনছি মার মার, उसका बच्चा को, उसका बच्चा को, ए बच्चा को, उसका बच्चा को मार मार डाल, खून कर दे চলছে। এই সময় দুমদাম কাঁচ ভাঙার আওয়াজ। একটা ছেলে আমায় ছাদ থেকে দেখে বলছে দাদা আপনার গাড়িটা পুরো পাথর, এত বড় বড় পাথর। তা আমি বললাম গাড়ি ছেড়ে দে, ভেঙে যাক। আমার লোকগুলো বলছে গাড়িটা বেরিয়ে যাচ্ছে। ওরা গাড়ির পেছনে, ওরা ভেবেছে আপনি গাড়িতে আছেন। যেহেতু দক্ষিণেশ্বরের পাড়াটা মা ভবতারিণীর পাড়া, মা ভবতারিণীর পূজারীরা থাকে, তাই আর কেউ আনোয়ারের ওই গুন্ডা বাহিনী, মকসুদ, দিলসাদ, তাবরেজ, আর কি বললাম বিকাশ, আরো অনেক হিন্দু ছেলেরাও ছিল, মুসলমান, এরা সব রিসেন্টলি বিজেপিতে জয়েন করেছে। তার কারণ এদের কিছু লোককে ইডি ধরেছে, বাইরে নিয়ে গেছে। এদের যে কোনোভাবে বিজেপির সাপোর্ট চাই। এরা ভেবেছে আমি ওই গাড়িতে গেছি, ওরা গাড়ির পেছন পেছন গেছে, সব প্রকাশ পাবে সিসিটিভিতে, আমরা সব পেয়ে গেছি। দর্শক বন্ধুরা, মদন মিত্র নিজেই এই হাড় হিম করা ঘটনার বিবরণ দিলেন এবং তার মুখ থেকে যে নামগুলো বেরিয়ে আসলো, একটা সময় এই কিছুদিন আগে পর্যন্ত যারা মদন মিত্রের সঙ্গেই নাকি থাকতেন, মদন মিত্রই নাকি যাদেরকে বাঁচিয়ে রেখেছিলেন। এই যে হঠাৎ বিজেপি 4 তারিখ দুপুর 12টার পর গেরুয়া আবির মেখে নিজেদের পিঠ বাঁচাতে, নিজেদের কুকীর্তি ঢাকতে, এই যে হঠাৎ বিজেপি, তারা কিন্তু অনেক বেশি ভয়ঙ্কর। এটা মদন মিত্রের বক্তব্য থেকেই বেরিয়ে। তো দর্শক বন্ধুরা, এই ঘটনার দিকে আমাদের নজর থাকবে। আগে আগে কি হয় আমরা নিশ্চয়ই খবর রাখবো। আপনাদের নজর থাকুক খবরওয়ালা সোমনাথ ইউটিউব চ্যানেলে। এক্ষেত্রে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কিন্তু লিখতে ভুলবেন না। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ খবরওয়ালা সোমনাথ ইউটিউব চ্যানেলকে আরও সমৃদ্ধ করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। খবরওয়ালা সোমনাথ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। নমস্কার।